না, টাকা পয়সা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে, অথচ জীবনযাত্রার মানও আপনার উন্নত থাকবে। এটা হচ্ছে সবচেয়ে দারুণভাবে জাপানিরা মেনে চলে। এই যে বিষয়গুলো সেগুলো আমাদের জানা দরকার। বিদেশিরা জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড যে সমস্ত দেশগুলো অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছে, কেন? দেশ কি এগিয়ে যায়? না, দেশের মানুষ আর্থিকভাবে এগিয়ে যায় বলেই দেশ আর্থিকভাবে এগিয়ে যায়। তো তাদের সিক্রেটগুলো যদি আমরা জানার চেষ্টা করি আর না জানতে পারি, তাহলে এটা দুর্ভাগ্য যে আজকে এই সোশ্যাল মিডিয়ার সময়ে আমরা বিভিন্ন দেশের আর্থিক ব্যবস্থা কেমন, সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন, তা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করি না। 3টি সিক্রেটের মধ্যে ফার্স্ট সিক্রেট হচ্ছে কাকেইবো পদ্ধতি, দ্য আর্ট অফ বাজেটিং বাই হ্যান্ডস রাইটিং। আমরা আজ এই সোশ্যাল মিডিয়ার সময়ে, বিভিন্ন অ্যাপের সময়ে নিজেদের আলট্রা মডার্ন করে দিচ্ছি। জানি না ইংরেজির একটা ফর্ম ফিল আপ করতে পারবো না আমাকে যদি দিয়ে দেওয়া হয়, অথচ এই অ্যাপ ব্যবহার করে অ্যাপের মাধ্যমে সুন্দর আমরা হিসেবপত্র রাখছি, খাতায় অ্যাপ, অমুক অ্যাপ, এই অ্যাপ, সেই অ্যাপ ইত্যাদি। তারা কিন্তু জাপানিরা আজকের এই মডার্ন টাইমে দাঁড়িয়েও হাতে লেখা বাজেটটাকে প্রাধান্য দেয়। এবং তারা একটা পরিবারে যদি 5 জন থাকে, 5 জনের আলাদা আলাদা ডায়েরি আছে। তারা প্রত্যেকে তাদের দৈনন্দিন জীবনের রুটিন লিখে তারা সেইভাবে খরচ করে। একটা টাকা এক্সট্রা বাজেটের বাইরে তারা খরচ করে না। হ্যান্ডরাইটিং কেন প্রাধান্য দেয় হ্যান্ডরাইটিংকে? তার মূল কারণটাই হচ্ছে, যখন আপনি কোনো অ্যাপের মাধ্যমে কোনো একটা হিসেব রাখবেন, সেটা টুংটাং করে আপনি হিসেবটা লিখে নিলেন, বাট মস্তিষ্কে সেই বার্তাটা পৌঁছানো একটুখানি কঠিন হয়। কিন্তু যখন আপনি হাতে লিখবেন, তখন মস্তিষ্ক, ব্রেন এবং আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু একসঙ্গে কাজ করে। ফলে আপনি অজান্তে আপনার নিজেকে কথা দিয়ে ফেলছেন যে এই মাসটা আমি এভাবে চলবো। তাদের ইনকাম, তাদের খরচ এবং তাদের সঞ্চয় ইন ডিটেলস তারা তাদের ডায়েরিতে লেখে এবং পেন একদম হাতের দ্বারা লিখে। অদ্ভুত ব্যাপার, আজকের এই সময়েও তারা টেকনোলজিকে অতটা ব্যবহার করে না যতটা আমরা করি। দ্বিতীয় যে নিয়ম, সেটা হচ্ছে মিনিমালাইজ স্পেন্ডিং, লেস ইজ মোর। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি না বললেই চলে। তাদের জীবনযাত্রা বলেছি, তাদের শৌখিনতা, তাদের পোশাক আশাক, তাদের জুতো, তাদের বাড়িঘর, আসবাবপত্র, এগুলো কিন্তু সস্তা নয়। ইনকাম অতিরিক্ত বেশি নয়, তারপরেও কী হবে, তারা আর্থিকভাবে সচ্ছল। কারণ তারা লেস ইজ মোর এই কথাটা খুব গুরুত্ব সহকারে মেনে চলেন। যেমন বলি, তাহলে আমাদের যদি আলমারি খুলি, তো দেখবেন বিভিন্ন বাড়িতেই বলছি আমি যে প্রচুর কাপড় চুপড় ভরা আছে, প্রচুর, যেগুলো আমরা ব্যবহারই করি না। হয়তো বছরে একবার একটা কাপড় পরে, কিন্তু আলমারি ভর্তি হয়েছে। মানে একটা দোকান বলতে পারেন, একটা পরিবারকে একটা দোকান বলতে পারেন আপনি। বিভিন্ন আসবাবপত্র যেগুলো প্রয়োজন নাই, সস্তায় কিনে নিয়ে আমরা ঘর ভর্তি করে জঙ্গল তৈরি করি। কিন্তু জাপানিজরা সেটা করে না। একটা ব্র্যান্ডেড জিনিস কিনবে, এমন একটা দামের মধ্যে তারা জিনিস কিনবে যেন লং টাইম চলে। বছরে 4টে জুতো কিনছেন, 4-5-এ 2000 টাকা। ওরা একটা জুতো কিনবে 1200 টাকা দিয়ে, যেটা 2 বছর চলবে। যেমন শ্রীলেদার্স, তার জুতো, তার বেল্ট, তার ব্যাগ, মানির সঙ্গে, টাকার সঙ্গে তাদের যে জিনিসটার যে গুরুত্বটা, আপনি ভাবুন যে একটা প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টটা লং টাইম ধরে চলছে, তাহলে কী হচ্ছে, মানি সেভিংস হচ্ছে। তো তারা এই পদ্ধতিটাকে মেনটেন করে। ব্র্যান্ডেড ভালো জিনিস কেনে, কিন্তু কম কেনে। ভালো খাবো, কিন্তু কম খাবো। আর আমাদের কি, বেশি খাবো, সস্তায় খাবো। বেশি নেব, সস্তায় নেব। একটা জামা কিনবো কেন, 6টা কিনবো। 200 টাকা করে 6টা কিনে নিলাম, বাহ, একটা 500 টাকায় কিনলে আপনি হয়তো 1 বছর সুন্দরভাবে ব্যবহার করতে পারতেন। সেটা জাপানিরা ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবনে। ফলে তাদের লাইফস্টাইলটাকে বাইরের থেকে ঝাঁ চকচকেও দেখেন এবং ভেতরটাও তাদের একেবারে পরিপূর্ণভাবে আর্থিকভাবে শক্তিশালী। এটা একটা দারুণ সূত্র। এই পদ্ধতিটা মেনে চলার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 3, আর্ট অফ সেভিংস অ্যান্ড স্পেন্ডিং। এটা বিভিন্ন জনের মতামতে আপনারা পেয়েছেন, আমি জানি। যেমন দ্য মানি ম্যানেজমেন্ট রুলসের ওপর যে সমস্ত বইগুলো আছে, যদি পড়ে থাকেন তাহলে সেখানেও পাবেন। এই পদ্ধতিটা জাপানিরা অত্যন্ত সুন্দরভাবে মেনটেন করে। কি পদ্ধতি, কি এমন গোপন সূত্র? গোপন সূত্রটা হচ্ছে, দেখুন, আমরা ঘর ভাড়া দিই, আমাদের সংসারের খরচ, স্কুল ফিজ, হেলথ, সমস্ত খরচ কিন্তু আমরা করি। কোথা থেকে করি? একসঙ্গে টাকাটা একটা জায়গায় রাখা আছে, এক মুঠো তুললাম, খরচ করে দিলাম। কিন্তু জাপানিরা সেটা করে না। ঘর ভাড়ার জন্য আলাদা একটা জায়গা রেখেছে, বা বাক্স বা একটা কৌটো রেখেছে। আপনার ইলেকট্রিক বিলের জন্য আলাদা, সংসার খরচের জন্য আলাদা, আতিথেয়তা ভ্রমণের জন্য আলাদা। বিভিন্নভাবে তারা তাদের টাকাটাকে সুন্দর সেপারেট জায়গায় আলাদাভাবে সঞ্চয় করে রাখে খরচ করার জন্য। ফলে কী হচ্ছে, এক জায়গার টাকা অন্য জায়গায় গিয়ে ঢুকছে না এবং কখনোই এক্সট্রা এক্সপেন্সেস হচ্ছে না, কখনো হচ্ছে না। টোটাল যে সিস্টেমটা, টোটাল খাত, যতগুলো খাতে খরচ হয়, সবার জন্য আলাদা আলাদা কৌটো তারা রেখেছেন। এটার খুবই একটা অতি সহজ
অতি সাধারণ অথচ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাকা সেভিংসের ব্যাপারে, টাকা খরচের ব্যাপারে, শুধু সেভিংস না, শুধুমাত্র যে আপনি খরচটাকে বাঁচালেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন তা না, সিস্টেমেটিক্যালি করতে হবে। আমার ইলেকট্রিকের বিল কোথা থেকে দেবো? আমার মাইনা থেকে টেনে দিয়ে দিচ্ছি। আমার ঘর ভাড়ার টাকা কোথা থেকে দেবো? আমরা আমাদের ওই জায়গা থেকে দিয়ে দিচ্ছি। কিন্তু সেটা তারা করে না, আলাদাভাবে তারা রেখে দেয়, আলাদাভাবে যে এইবার ঠিক আছে সেপারেটলি রাখুন। আজকের এই যে 3টে পদ্ধতি আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, এই 3টে পদ্ধতি যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, আমরা আমাদের জীবনে মেনে চলতে পারি, তাহলে আমি বলছি আমরা প্রত্যেকে আর্থিকভাবে সুন্দর জীবনযাপন করতে পারবো। দেখুন, আমি কাউকে কোটি টাকার স্বপ্ন দেখাই না যে আপনার জীবন এখন বয়স আপনার 50 বছর আর আপনি এই বয়সে এসে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হবেন, রতন টাটা হবেন, মুকেশ আম্বানি হবেন। এটা অসম্ভব। এটা হচ্ছে একেবারে চাঁদে গিয়ে বাড়ি করার মতো পরিস্থিতি। কিন্তু নিজেকে তো একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম জায়গায় তৈরি করতে পারবো। এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদের এই শিক্ষাটা দেওয়া, জাপানিজ এই 3টে কৌশল শেখানো। আজ এই পর্যন্তই। এই 3টে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি আপনি আজ থেকে অবলম্বন করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং 3টে পদ্ধতির কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো সেটা আমাকে জানাবেন। যদি এই ধরনের ভিডিও চান অন্যান্য দেশের সেভিংস পদ্ধতি, মানুষের লাইফস্টাইল নিয়ে, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন, সেভাবে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।